তুরস্কের এক নির্জন আর ঘন জঙ্গলের মাঝখানে, যেখানে কেউ আসা যাওয়া করত না, এক সুন্দরী আর যুবতী মেয়ে একা একটি গাছের নিচে থাকত। এক সন্ধ্যায় যখন মেয়েটি গাছের নিচে ঘাসের ওপর বসেছিল, সে দেখল সেখান দিয়ে একজন হাকিম দরবেশ যাচ্ছেন। মেয়েটি অনেক দিন ধরে একা ছিল এবং এখন তার ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। হাকিমকে দেখেই মেয়েটি তার সালোয়ারের পাচাপা অংশ একটু ওপরে করল এবং মিথ্যে নাটক করে জোরে জোরে চিৎকার করল, বাঁচাও বাঁচাও। হাকিম দরবেশ দৌড়ে সেই মেয়েটির কাছে এসে বললেন, কি হয়েছে, কি হয়েছে তোমার? মেয়েটি ব্যাকুলভাবে হাকিমের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, দেখুন, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। হাকিম দরবেশ বললেন, আমি তো এক হাকিমই, তুমি চিন্তা করো না, এখনই দেখি। আর যখনই হাকিম দরবেশ মেয়েটির পা ছুলেন, মেয়েটির এক অদ্ভুত শান্তি লাগলো। সে হাকিমের মুখের দিকে তাকিয়ে রইল, যেন সে আরও কিছু চাইছে। হাকিম দরবেশ কিছুক্ষণ তার পা টিপলেন, তারপর বললেন, তোমার পা তো একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। মেয়েটি বলল, হ্যাঁ, সেটা আমি জানি, আমি তোমাকে কাছে আনার জন্যই এই মিথ্যে বলেছি। হাকিম দরবেশ বললেন, কিন্তু কেন? মেয়েটি বলল, আমি একজন যুবতী মেয়ে, অনেক দিন ধরে একা আছি, আমার আর ধৈর্য হচ্ছে না, তুমি এখানে আমার সাথে রাত কাটিয়ে যাও। হাকিম দরবেশ রেগে উঠে চলে যেতে লাগলেন। মেয়েটি হাকিমের দিকে এগিয়ে এসে তার হাত ধরে বলল, না, আমি তোমাকে এভাবে যেতে দেব না, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, তোমাকে আমার সাথে থাকতেই হবে। হাকিম দরবেশের বুঝতে পারলেন না একজন যুবতী মেয়ে এই বুড়ো মানুষের সাথে কি করতে চাইছে। কিন্তু যখনই হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন, মেয়েটিকে দেখে তারও এক অদ্ভুত শান্তি লাগলো। তিনি মেয়েটির দিকে টেনে আনলেন এবং কাছে এসে দেখতে লাগলেন। কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। মেয়েটি জিজ্ঞেস করল, কি দেখছেন এভাবে? হাকিম দরবেশ বললেন, তোমার মুখ আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার কাছে এলে আমার এক ধরনের আপন ভাব লাগে। মেয়েটির মুখে সামান্য আনন্দ ফুটে উঠল, যেন সে তার উদ্দেশ্য সফল হচ্ছে। কথা বলতে বলতে সেই ঘন জঙ্গলে রাত নেমে গিয়েছিল, চারদিকে অন্ধকার ছেয়ে গেছে। মেয়েটি হাকিম দরবেশকে বলল, এখন তো আমার পাশে থাকছো, তাই না? হাকিম দরবেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখন এই অন্ধকার জঙ্গলে রাতের সময় আমি কোথায় যাব? রাতটাই কাটিয়ে দিই। মেয়েটি মনে মনে হাসল, যেন তার তীর সঠিক নিশানায় লেগেছে। মেয়েটি আর দরবেশ দুজনেই সেই গাছের নিচে ঘাসের ওপর বসে গেল। মেয়েটি বলল, আমি এখানেই ঘাসের ওপর ঘুমাই, তুমি কি ঘুমাবে? হাকিম দরবেশ বললেন, তুমি যেখানে জায়গা দেবে আমি সেখানেই ঘুমাবো। মেয়েটির মুখে শান্তি ফুটল এবং সে বলল, চলো, আমরা দুজনেই এখানেই ঘাসের ওপর ঘুমাই। মেয়েটি আর দরবেশ দুজনেই গাছের নিচে ঘাসের ওপর শুয়ে পড়ল। হাকিমের চোখ লেগে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু মেয়েটি ঘুমাতে পারল না। সে হাকিম দরবেশের দিকে ভালোবাসা ভরা চোখে তাকিয়ে রইল। তারপর মেয়েটি নিজেকে বলল, এভাবে হবে না, ওনার মন আস্তে আস্তে জয় করতে হবে। সকালে ওনাকে যেতে দেব না, যেভাবেই হোক আটকাবো। সকাল হলো। হাকিম দরবেশ যখনই উঠে যাওয়ার প্রস্তুতি নিলেন, মেয়েটিও উঠে এসে তার কাছে গিয়ে বলল, কোথায় যাচ্ছেন? আমার পাশে থাকুন, আমার মুখের দিকে তাকান, আপনার কিছু মনে হয় না? হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন, যেন তার অন্তরে কেউ কড়া নাড়ল। কিন্তু আবার সেই দৃষ্টির সমস্যা, স্পষ্ট দেখা যাচ্ছে না। হাকিম বললেন, আমি চললাম, আমার কাজ আছে। যখন মেয়েটি বুঝল যে হাকিম তার কথায় আসছে না, তখন সে বলল, আচ্ছা, 1 মিনিট থাকুন, আমি আসছি, এখান থেকে নড়বেন না। তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের ভেতর দৌড়ে একটি আম গাছের নিচে গিয়ে দাঁড়ালো। সে গাছ থেকে 2টি আম পেড়ল আর তারপর এক জোরে চিৎকার করলো, তারপর সেই গাছের নিচে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। হাকিম দরবেশ যখন মেয়েটির চিৎকার শুনলেন, তিনি তাড়াতাড়ি তার দিকে দৌড়ে গেলেন। গাছের কাছে গিয়ে দেখলেন মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দরবেশ তার পাশে বসে মেয়েটিকে নাড়ালেন, কিন্তু মেয়েটি নাটক করে চোখ বন্ধ রেখেই রইল। তারপর হাকিম তার কাছে এসে হাত ধরে ঘষলেন, কিন্তু মেয়েটি চোখ খুলল না এবং মনে মনে খুশি হলো। হাকিম দ্রুত দৌড়ে গিয়ে নদী থেকে হাতে কিছু পানি এনে মেয়েটির মুখে ছিটালেন। যখন মেয়েটির মনে হলো আর বেশি নাটক করা যাবে না, তখন ধীরে ধীরে সে চোখ খুলল, যেন সত্যিই অজ্ঞান ছিল। হাকিম দরবেশ তার মুখের দিকে তাকিয়ে রইলেন, যেন কিছু বলতে চাইছেন, কিন্তু আবার সেই দৃষ্টির সমস্যা। এর আগে যে হাকিম কিছু জিজ্ঞেস করতেন, মেয়েটি উঠে এসে হাকিমের গলায় ঝুলে পড়ল। তাকে সরাতে চাইলেও পারেননি। দরবেশের মনে মেয়েটির প্রতি এক আপন ভাব জন্মল। হাকিম হঠাৎ পেছনে সরে বললেন, এসব কি, আর তুমি অজ্ঞান হলে কিভাবে? মেয়েটি বলল, আমি তোমার জন্য আম পাড়তে এসেছিলাম আর এখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই। হাকিম বললেন, আচ্ছা, এখন আমায় যেতে দাও, আমি চলি। মেয়েটি কষ্ট পেয়ে দরবেশের কাছে এসে বলল, আপনি চোখে আমায় স্পষ্ট দেখতে পারেন না, কিন্তু কি আমায় অনুভব করতেও পারেন না? হাকিম বললেন,
জানি না কেন, কিন্তু যখন আমি তোমার কাছে আসি তখন তোমার প্রতি এক আপন ভাব অনুভব হয়। মেয়েটি একটু হাসলো। সেই গাছ থেকে পাড়া আম নিয়ে সেই হাকিম বুড়োকে নিয়ে সেই গাছের নিচে চলে এলো যেখানে সে থাকতো। মেয়েটি আর হাকিম গাছের নিচে বসে একে একে আম খেলো। তখন ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। দুজনেই গাছের নিচে ঘাসের ওপর বসেছিল। হঠাৎ মেয়েটি হাকিম দরবেশকে বলল, আপনার পা সোজা করুন। হাকিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? মেয়েটি বলল, করুন তো। হাকিম দরবেশ তার পা সোজা করলেন। তারপর মেয়েটি তার পা টিপতে লাগলো। হাকিম দরবেশ বলল, এ কি করছো তুমি? মেয়েটি বলল, তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই তোমার পা টিপছি। তারপর মেয়েটি হঠাৎ উঠে দৌড়ে নদীর দিকে গেল। সেই একটি মাটির গ্লাসে পানি ভরলো এবং ফিরে এসে হাকিম দরবেশের একেবারে কাছে এসে তার হাতে সেই পানি ধরিয়ে দিল। হাকিম দরবেশ পানি খেলো এবং পানি খাওয়ার সাথে সাথে তার ঘুম এসে গেল এবং সে ঘুমিয়ে পড়ল। রাত হয়ে গিয়েছিল। মেয়েটি তার পাশে বসে তাকে দেখছিল। তারপর মেয়েটি তার কাছে এসে তার কপালে চুমো খেলো এবং তার মাথা টিপতে লাগলো। হঠাৎ হাকিমের চোখ খুলে গেলে মেয়েটি উঠে ঘাসে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হলো। হাকিম দরবেশ যখনই মেয়েটির কাছে এসে বললেন, তোমার কাছ থেকে যেতে মন চাইছে না, তুমি খুব ভালো, তুমি আমার অনেক খিদমাত করেছো, কিন্তু এখন আমাকে যেতে হবে। মেয়েটি বলল, এখন তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে? হাকিম দরবেশ বলল, অবশেষে তো যেতে হবে, আজ না হলে কাল। মেয়েটি হাকিম দরবেশের কাছে এসে তার চোখে তাকিয়ে বলল, আজ তুমি আমার সাথে আরও থাকো, আমার আর ধৈর্য হচ্ছে না, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। হাকিম বলল, তোমার মানে কি? হাকিম দরবেশ হঠাৎ মেয়েটি হাত ধরে তাকে সাথে নিয়ে ঘন জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে হাকিম দরবেশ বলল, এখানে গাছপালার ঝোপঝাড়ের ভেতরে কোথায় নিয়ে যাচ্ছ? মেয়েটি বলল, আপনি মানে জানতে চান না যে আমি কি চাই? আমি সেটা আপনাকে আগেই বলে দিতাম, কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম, আমার সাহস হচ্ছিল না আপনাকে সত্য কথা বলার, কিন্তু আমার আর অপেক্ষা হচ্ছে না। হাকিম দরবেশ বিস্ময়ে তার কথা শুনতে লাগলো। মেয়েটি তাকে ঘন জঙ্গলের গাছপালার ঝোপের ভেতর দিয়ে এমন নির্জন জায়গায় নিয়ে গেল যেখানে শুধু গাছই গাছ। হাকিম দরবেশ চুপচাপ এসব দৃশ্য দেখতে লাগলো। মেয়েটি তারপর দূরে কাপড় দিয়ে তৈরি একটি কুঁড়ে ঘরের দিকে ইশারা করলো এবং তারপর হাকিমকে বলল, আপনাকে আমার সাথে এই কুঁড়ে ঘরের ভেতর যেতে হবে। হাকিম দরবেশ যখন কুঁড়ে ঘরের দিকে তাকালো তখন তার মনে হলো যেন সে আগেও কখনো এই কুঁড়ে ঘরে এসেছিল, কিন্তু সে চুপ রইল। হাকিম দরবেশ মেয়েটিকে বলল, আমাকে এই নির্জন জায়গায় আর কুঁড়ে ঘরের কাছে কেন এনেছো? মেয়েটি বলল, এখন সেই সময় এসেছে যার জন্য আমি আপনাকে এখানে থামিয়েছি, আমি এখন আপনাকে আমার থেকে দূরে যেতে দেব না। হাকিম দরবেশ বলল, এ কেমন কথা বলছো? আর এই কুঁড়ে ঘরে যেতে বলছো কেন? মেয়েটি বলল, আপনি কুঁড়ে ঘরে আমার সাথে চলুন, সেটা তো ওখানে গিয়েই জানা যাবে। হাকিম দরবেশ যখন মেয়েটির এই কথা শুনল এবং যখন সেই কুঁড়ে ঘর দেখলো যেখানে সে আগেও এসেছিল, তখন তার মনে এক ধরনের অস্থিরতা জাগলো এবং হাকিম দরবেশ রেগে উঠে সেখান থেকে ফিরে গেল। মেয়েটি তার পেছনে দৌড়ে এসে ডাক দিল, আমি জানি আপনি এই জায়গাকে চেনেন এবং যে মেয়েকে নিয়ে আপনি এখানে এসেছিলেন আমি তাকেও চিনি। দরবেশ এটা শুনে একেবারে হতবাক হয়ে গেল এবং সেখানেই দাঁড়িয়ে পড়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, তোমাকে কে বলল যে আমি এখানে এসেছিলাম? কিন্তু তার এই শব্দগুলো তার সঙ্গী দিল না। মেয়েটি আবার তার কাছে এসে বলল, আমার উদ্দেশ্য আপনাকে রাগানো নয়, আমি আপনার কাছ থেকে দূরে নয়, আপনার কাছে আসতে চাই। হাকিম দরবেশ আবার হাঁটতে শুরু করলো এবং মেয়েটিও তার সাথে হাঁটতে লাগলো। তারপর তারা দুজনে আবার সেই গাছের নিচে এসে পৌঁছলো যেখানে তারা আগে ছিল। রাত হয়ে গিয়েছিল এবং অন্ধকার নেমে গেছিল। দরবেশ মেয়েটিকে বলল, আচ্ছা এখন আমি যাচ্ছি, আমি আর এখানে থাকতে পারবো না। মেয়েটি হাকিমের কাছে এসে তার হাত ধরে বলল, এত রাতেই নির্জন জঙ্গলে আপনি কোথায় যাবেন? এত অন্ধকার। হাকিম দরবেশ মেয়েটিকে বলল, জানি না তোমার কি উদ্দেশ্য, কিন্তু তোমার কথা আর তোমার উপস্থিতিতে আমার এক ধরনের আপনত্ব অনুভব হয়। মেয়েটির মুখে একটু স্বস্তি ফুটে উঠল এবং সে বলল, আমি আপনার জন্য সব কিছু করতে পারি, শুধু আপনি আমার প্রতি রাজি হয়ে যান। হাকিম দরবেশ বলল, আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতে এখানে থাকব। হাকিম সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে হাকিমের ঘুম এসে গেল এবং সে ঘুমিয়ে পড়ল। মেয়েটি একবার উঠে দরবেশের মুখের দিকে তাকালো যেন সে শান্তি পেয়েছে, তারপর আবার শুয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হলো। হাকিম দরবেশ তখনও ঘুমাচ্ছিল। মেয়েটি পায়ের শব্দ চেপে ধীরে ধীরে উঠে হঠাৎ নদীতে নেমে গেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো, কেউ আছে, কেউ আছে। তখন হাকিম দরবেশের ঘুম ভাঙল। সে দেখল তার সাথে মেয়েটি শুয়ে নেই এবং দূর থেকে ডাক আসছে। সে তৎক্ষণাৎ নদীর দিকে দৌড়ালো। দরবেশ সেখানে পৌঁছে দেখল মেয়েটি নদীতে আছে এবং তার পুরো শরীর পানিতে ভিজে গেছে। দরবেশ মেয়েটিকে বলল, তুমি সেখানে কি করছো? মেয়েটি বলল, আমি পানি আনতে এসেছিলাম, পা পিছলে গেছে, আমাকে বাইরে তুলুন। দরবেশ তাকে নিজের এক হাত দিল এবং জোরে টেনে নিজের দিকে আনল। মেয়েটি নদী থেকে উঠে এলো।
হাকিম দরবেশ মেয়েটির দিকে তাকালো, যে পুরোপুরি পানি ভেজা। হাকিম দরবেশ বলল, আচ্ছা, এখন আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, এখন আমি আর কোনো অজুহাত শুনব না। মেয়েটি হাকিম দরবেশের কাছে এসে বলল, আপনি কি এখনও আমাকে পর মনে করেন? যদি আপনার চোখ ঠিক থাকতো এবং আপনি আমাকে ঠিকমতো দেখতে পারতেন, তাহলে আপনি কখনো আমাকে ছেড়ে যেতেন না। হাকিম দরবেশ তার কথায় সেই একই আপন অনুভব করল এবং সে গিয়ে আবার সেই গাছের নিচে বসে পড়ল। মেয়েটি তার কাছে এসে বলল, আপনি আমার সাথে কুঁড়ে ঘরের ভেতরে কেন যাননি? এত কষ্টে আমি আপনাকে সেখানে নিয়ে গিয়েছিলাম, আপনি আমার সব চেষ্টা নষ্ট করে দিলেন। চলুন, আজ আমরা সেখানে যাই, আমি আপনার ছাড়া আর থাকতে পারবো না। হাকিম দরবেশ এখন মেয়েটির কথা শুনতে লাগলো, কিছু বলল না। রাত হলো, হাকিম দরবেশ সেই গাছের নিচে ঘাসের ওপর শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। মেয়েটিও সেখানে শুয়েছিল, কিন্তু তার চোখ খোলা ছিল। এবং মেয়েটি শুয়ে শুয়ে নিজেই কথা বলতে লাগলো, এখন আর ওনাকে এখানে রাখা মুশকিল, ওনার মন এখন একটু নরম লাগছে। এখন যা আমি চাই সেটা স্পষ্ট করে বলে দিই, না হলে আমি ভয়ে ভয়েই থাকব আর উনি আমাকে ছেড়ে চলে যাবেন। কাল ওনাকে কুঁড়ে ঘরের কাছে নিয়ে যেতে হবে, সেখানেই আমার কাজ হবে, হতে পারে সেখানে গিয়ে ওনার মন গলে যাবে। এই ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে গেল। সকাল হলো, হাকিম দরবেশ আর মেয়েটি দুজনেই উঠে পড়ল। হাকিম আবার জঙ্গল থেকে যেতে লাগলো। তখন মেয়েটি তার কাছে এসে বলল, আপনি আমার সাথে শুধু একবার সেই কুঁড়ে ঘরে চলুন, যেখানে আপনি আগে কুঁড়ে ঘরের বাইরে থেকেই ফিরে গিয়েছিলেন। আপনি যেখানে যেতে চান যেতে পারেন, আমি আপনাকে আটকাবো না। হাকিম দরবেশ বলল, কেন? সেই কুঁড়ে ঘরে এমন কি আছে? তুমি আমাকে সেই কুঁড়ে ঘরে নিয়ে যেতে এত জিদ করছো কেন? মেয়েটি বলল, আমি সেই কথা আপনাকে এখানে বলতে পারবো না। আমি এখানে ভয় পাচ্ছি যে আপনি আমার সত্য জানার পর আমাকে গ্রহণ করবেন কি না। হাকিম দরবেশ কিছু বলার আগে মেয়েটি তাকে নিয়ে সেই ঘন জঙ্গলের দিকে হাঁটতে লাগলো, যেখানে কাপড় দিয়ে তৈরি একটি কুঁড়ে ঘর ছিল। সেই সব গাছপালা ও ঝোপঝাড় পেরিয়ে দরবেশ ও মেয়েটি কুঁড়ে ঘরের কাছে পৌঁছে গেল। মেয়েটি হাকিম দরবেশের হাত ধরে তাকে কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে গেল। হাকিম দরবেশ অবাক হয়ে ভাবছিল, এসব কি হচ্ছে? কুঁড়ে ঘরের ভেতরে ঢুকতেই মেয়েটি হাকিম দরবেশকে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল। হাকিম দরবেশ মেয়েটিকে পিছনে ঠেলে দিল এবং রাগে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেয়েটি আবার দৌড়ে এসে তার পায়ের কাছে পড়ে গেল। এক মুহূর্তের জন্য হাকিম দরবেশ তার কথায় এক ধরনের পরিচিত সুর শুনতে পেল, যেন হৃদয়ের কোনো পুরনো দরজায় কড়া নাড়া পড়ল। কিন্তু তবুও সে নিজেকে সামলে নিল, মেয়েটিকে সরে যেতে বলল এবং চলে যেতে লাগল। মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো এবং তার হাত ধরে বলল, আমার সাথে চলুন, শুধু একবার। সে তাকে নিয়ে কুঁড়ে ঘরের সামনে একটি উঁচু মাটির ঢিবির ওপর উঠে গেল। ঢিবিতে পৌঁছে মেয়েটি থেমে বলল, এখনও কি এই জায়গাটা আপনার মনে পড়ছে না? হাকিম দরবেশ সেই স্থানটিকে গভীরভাবে দেখল। এক মুহূর্তের জন্য যেন সময় পিছিয়ে গেল। কোনো পুরনো মুহূর্ত, কোনো বিস্মৃত স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। কিন্তু সে তৎক্ষণাৎ কথার মোড় ঘুরিয়ে বলল, না, এটা কোন জায়গা? আর তুমি আমাকে এখানে কেন এনেছো? মেয়েটি চুপচাপ তার কাছে এসে আস্তে করে বলল, কয়েক বছর আগে যখন আপনি একটি মেয়েকে কুঁড়ে ঘরের ভেতরে এনেছিলেন, তখন আপনি তাকে এই মাটির ঢিবিতেও নিয়ে এসেছিলেন। এ কথা শুনে হাকিম দরবেশ চমকে উঠল। তার হৃৎপিণ্ড জোরে ধকধক করতে লাগল। সে ভাবল, এই মেয়েটি এসব কিভাবে জানে? এ কথা তো আর কেউ জানত না। সে মেয়েটির দিকে এগিয়ে গিয়ে তার চোখে চোখ রেখে বলল, আসলে তুমি কে, আর এসব তোমার জানা কিভাবে? মেয়েটি গভীর শ্বাস নিয়ে বলল, এসব জানতে হলে আপনাকে আবার আমার সাথে কুঁড়ে ঘরের ভেতরে যেতে হবে, সেখানে গিয়েই আপনি সত্যিটা জানতে পারবেন। হাকিম দরবেশ বিরক্ত হয়ে বলল, আসলে এমন কি আছে ওই কুঁড়ে ঘরে? কেন আমাকে বারবার সেখানে নিয়ে যাচ্ছ? আর সেখানে গিয়ে তুমি অদ্ভুত আচরণ করতে শুরু করো কেন? মেয়েটি আস্তে করে বলল, আমি এখানে সব কিছু বলতে পারবো না, আমার ভেতরে এত সাহস নেই। কিন্তু কুঁড়ে ঘরে একটি জিনিস আছে, একটি সত্য, যা দেখে হয়তো আপনি কোনো আপনার আপনজনকে ফিরে পাবেন। হাকিম দরবেশ এক মুহূর্ত থামল, তারপর চুপচাপ তার পিছু নিল। মেয়েটি কুঁড়ে ঘরের পর্দা সরিয়ে দিল এবং দুজন ভেতরে ঢুকে গেল। হাকিম দরবেশ বলল, আমাকে এখানে কেন এনেছো? এই জায়গায় তো আমি বহু বছর আগে আমার মেয়ের সাথে এসেছিলাম। সে বন জঙ্গল আর অনেক গাছ দেখতে খুব পছন্দ করত। তাকে ঘুরিয়ে আনার জন্য আমি এখানে এনেছিলাম, আর এই কুঁড়ে ঘর আমিও আমার মেয়ে মিলে তৈরি করেছিলাম। মেয়েটির চোখে জল এসে গেল আর সে ক্রমাগত কেঁদে যাচ্ছিল। তারপর মেয়েটি বলল, একটা কথা রয়ে গেছে, আপনার মেয়ে এই কুঁড়ে ঘরের ভেতরে নিজেরও আপনার নাম লিখেছিল,
আর এই কুঁড়েঘর সরানো হয়নি কারণ কখনো কারো উপকার হতে পারে। এই কথা শুনে হাকিম দরবেশ বিস্মিত হয়ে গেল। সে মেয়েটির দিকে এগিয়ে এসে বলল, কি বললে তুমি? এখন হাকিম দরবেশের চোখেও জল এসে গেল। একে একে জট খুলতে লাগলো। তারপর মেয়েটি বলল, আর সেই মেয়ে যাকে আপনি খুব ভালোবাসতেন, আপনার হাজার বোঝানো ও অনেক নিষেধ করার সত্ত্বেও সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং এক বখাটে ছেলের সাথে বিয়ে করেছিল। এখন হাকিম দরবেশের চোখে জল, আর সে সব কথা শুনছিল। তারপর মেয়েটি বলল, এরপর আপনার মেয়ের কি হলো সেটা শুনবেন না? হাকিম দরবেশ শুনতে উদ্গ্রীব হয়ে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি বলতে লাগল, আপনার মেয়ে যে আপনার মুখ ফিরিয়ে নেওয়ার পরেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, তার স্বামী তাকে 4 দিনও নিজের কাছে রাখেনি এবং ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আপনার মেয়ের আপনার বলা কথাগুলো মনে পড়ে গেল, আর সে কাঁদতে কাঁদতে বাড়িতে এলো, কিন্তু বাড়িতে কেউ ছিল না। পাড়ার লোকেরা বলল, যেদিন থেকে আপনার মেয়ে পালিয়েছে আপনি বাড়ি ফেরেননি এবং তার খোঁজে ও স্মৃতিতে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। তারপর আপনার মেয়ের জানা হলো আপনি এই জঙ্গলে মাঝে মাঝে ভেষজ সংগ্রহ করতে আসেন। তাই সে জঙ্গলের এক নির্জন জায়গায় গাছের নিচে নিজের ডেরা বাঁধল আর প্রতিদিন সেখানে আপনার জন্য অপেক্ষা করত। দরবেশের মন এখন কেঁপে উঠছিল। সে পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিল। তবুও সে মেয়েটিকে কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, এরপর আমার মেয়ের কি হলো? মেয়েটি বলল, অবশেষে এক সন্ধ্যায় যখন আপনার মেয়ে গাছের নিচে ঘাসের ওপর বসেছিল, সে দেখল আপনি সামনে দিয়ে যাচ্ছেন। আপনাকে দেখে সে নিজের কাছে ডাকার জন্য মিথ্যে করে চিৎকার করল, বাঁচাও বাঁচাও। হাকিম দরবেশ বলল, থামো এখন, আমার কি প্রাণ বের করবি নাকি? তারপর হাকিম দরবেশ সেই মেয়েটি অর্থাৎ নিজের মেয়েকে জড়িয়ে ধরল, আর বহুদিন পর বিচ্ছিন্ন হওয়া এক বাবা ও মেয়ে আবার মিলিত হলো। বাবা ও মেয়ের মুখে এখন আনন্দের আলো, তাদের জন্য খুশির কোনো সীমা ছিল না। তারপর বাবা তার মেয়েকে বলল, এসব কথা তো এক জায়গায়, কিন্তু তুমি আমাকে সরাসরি এসে কেন বললে না যে তুমি আমার মেয়ে? আমার দৃষ্টি দুর্বল ছিল, তুমি তো আমাকে দেখতে পাচ্ছিলে। মেয়েটি বলল, আমি যখন আপনার মন কষ্ট দিয়েছিলাম এবং কোনো অচেনা ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, তখন আমি কিভাবে আপনার মুখোমুখি হতে পারতাম? আমি প্রতিদিন আপনাকে এ কথা বলতে চাইছিলাম, কিন্তু সাহস হয়নি। তাই আমি কিছুটা সময় আপনার সাথে কাটালাম, যাতে ধীরে ধীরে আপনার কাছে আসতে পারি এবং যে কষ্ট আমি দিয়েছি তার ক্ষত সারাতে পারি। বাবা আনন্দের সাথে মেয়েকে জড়িয়ে ধরল, আর তারপর দুজন আগের মতো তাদের বাড়িতে ফিরে গিয়ে সুখী জীবন যাপন করতে লাগলো। এই গল্প শুধু এক বাবা ও মেয়ের পুনর্মিলনের কাহিনী নয়, বরং এটি আমাদের শেখায় যে এই মেয়েটি যে তার বাবার বারবার উপদেশ ইগনোর করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, অবশেষে জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে বুঝতে পেরেছে যে বাবার ছায়ার চেয়ে ভালো কোনো আশ্রয় নেই। যদি সেই মেয়েটি আগেই বাবার সামনে এসে নিজের সত্য বলে দিত, তাহলে হয়তো সেই দুঃখ, সেই একাকিত্ব ও সেই পরীক্ষা তাকে সহ্য করতে হতো না। কারণ হাকিম দরবেশের মতো বাবা, যাদের হৃদয়ে মেয়ের জন্য অসীম ভালোবাসা থাকে, হয়তো এক মুহূর্তের জন্য রাগ করতেন, কিন্তু তাকে গ্রহণই করতেন। কিন্তু মেয়েটি ধীরে ধীরে চুপি চুপি বাবার হৃদয়ে নিজের জায়গা ফিরে নিল। কখনো মিথ্যে বলে সাহায্যের আরতি জানালো, কখনো সরলভাবে তাকে নিজের জগতে বসালো, এবং অবশেষে সেই কুঁড়ে ঘরে গিয়ে, যেখানে দুজনের স্মৃতি ছিল, নিজেকে মেয়ের পরিচয়ে প্রকাশ করল। ভুল সিদ্ধান্ত জীবনের অংশ, কিন্তু ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। বাবার ভালোবাসা কঠিন হতে পারে, কিন্তু তা কখনো ঘৃণা হয় না। মেয়ে যদি অনুতপ্ত হয়, তাহলে বাবার মন অবশ্যই নরম হয়ে যায়।